প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। 2021-এ সফটওয়্যার রপ্তানি করে বাংলাদেশ $1.5 বিলিয়ন আয় করেছে। 2025 সাল নাগাদ লক্ষ্যমাত্রা তা $5 বিলিয়ন নিয়ে যাওয়া। বাংলাদেশে অনেক সফটওয়্যার ফার্ম আছে যারা মূলত সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা SaaS মডেলে কাজ করছে। তথ্য প্রযুক্তির দুনিয়ার শুরুতেই এমনই একটি সফটওয়্যার ফার্ম মাই অফার 360 ডিগ্রির কথা জানবো। আমি যখন যে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর, তখনই আমি দেখলাম যে সফটওয়্যারের একটা সম্ভাবনা, এবং আমি ছোটবেলা থেকে এন্টারপ্রেনারশিপ জার্নি করার ইচ্ছা ছিল। সো আমি 2007 সালে প্রথম সফটওয়্যার ফার্ম ট্রাই করি, বাট আমি ফেল করি। এরপরে 2011 সালে আমি আবার ট্রাই করি, ফেল করি। মিনওয়াইল আমি 2010-এ আমার আসলে কেরিয়ার শুরু করি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, টেলিকম কোম্পানি। এর মধ্যে যে আমি 3বার সফটওয়্যার ফার্ম ট্রাই করে ফেল করেছি। পরে আমি বুঝলাম যে আসলে এক্সপেরিয়েন্স ছাড়া ইজ ভেরি ডিফিকাল্ট আপনার শুরু করা কোনো কিছু। আমার এক্সপেরিয়েন্সটা দরকার ছিল, এবং সেই মাল্টিন্যাশনাল কোম্পানিটা আমাকে অনেকাংশে হেল্প করেছে, যেটা হচ্ছে ব্যবসা বুঝতে এবং কিভাবে আসলে মানুষের দরকার অনুসারে প্রোডাক্ট বানানো যায়। সেই এক্সপেরিয়েন্সটা থেকে আসলে আমি শুরু করি, এবং আমি যখন আমার 2টা পার্টনারের সাথে মিট করলাম ইন 2টা ইভেন্টে, তাদের সাথে আমার পরিচয় হয়। এরপরে দেখা গেল যে তাদের সাথে আমি জয়েন্ট ভেঞ্চারে, আমেরিকান 2টা পার্টনার, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কোম্পানি শুরু করি। আমার কোম্পানির শুরুটা ছিল খুবই ছোট, 4 জনে 2 রুমের ছাদের উপর একটা বাসা থেকে শুরু করি। এরপর আমরা একটা ছোট ফ্ল্যাটে ঢুকি। এরপরে আবার আমরা একটু বড় পরিসরে এখন যেখানে আছি এখানে শিফট করি। সো এটা আমার ছোট করে উত্তর হচ্ছে কীভাবে আমরা শুরু করি। আমাদের মোস্ট কাস্টমার আসলে বিজনেস কাস্টমার। আমরা B2B সফটওয়্যার বানাই, মোস্টলি যে সফটওয়্যারগুলো তাদের সেলস এবং মার্কেটিংয়ে হেল্প করে। আসলে আমরা প্রোডাক্টের কাজ করি। আমাদের প্রোডাক্টের মডেলটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেটার মডেলটা বলে SaaS। সো SaaS নিয়ে আমরা কাজ করতেছি আজকে প্রায় 4.5 বছর। SaaS আসলে ইটস এ সেম সফটওয়্যার, ক্লাউড সফটওয়্যার প্রোডাক্ট, যেখানে যে কি সেম সফটওয়্যারটা অনেক ইউজার একসাথে ইউজ করতে পারে। রেদার দেখা যাচ্ছে আগে যেরকম ছিল একটা অফিসের একটা সফটওয়্যার দরকার হচ্ছে, কোনো একটা কোম্পানি সেই সফটওয়্যারটা বানিয়ে সেই অফিসটাকে দিচ্ছে, দ্যাট মোমেন্টে যে কি তারা টাকা পয়সা দিয়ে ডিল ফাইনাল করে। আমাদেরটা একটু ডিফারেন্ট মডেল, যেটা হচ্ছে SaaS মডেল, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেটা সাবস্ক্রিপশন টাইপের মডেল। সো দেখা যাচ্ছে যে কি আমাদের সফটওয়্যারটা কোনো একটা কোম্পানি লাগতেছে, তারা আমাদের পোর্টালে আসছে, তাদের ক্রেডিট কার্ড দিয়ে পে করছে, প্রিপেইড অফকোর্স বিলিং। তারা পে করার পরে একটা সেট অফ পিরিয়ড অফ লাইক 30 ডেজ or 60 ডেজ পিরিয়ড তারা সেটা ইউজ করে। আবার তারা যদি রিনিউ করতে চায় লাইসেন্স, আবার তারা আমাদেরকে পে করতেছে। ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে কি থাউজেন্ডস অফ বিজনেস অ্যাট দ্য সেম মোমেন্ট ইউজিং দ্য সেম সফটওয়্যার অন দেয়ার ওন নিড। তো আমাদের মডেলটা এরকমই যে আমাদের 99% অপারেশন অন USA। আমরা আসলে USA-তে কাজ করতেছি আজকে প্রায় 6.5 বছর। আমাদের প্রোডাক্টের অলমোস্ট 100% ইউজার ইজ ফ্রম USA। কিছু কানাডিয়ান কাস্টমার আছে, বাট সবাই আমাদের অ্যাব্রড কাস্টমার, লোকাল কোনো কাস্টমার নেই। আমি এখানে ডিজাইন রিলেটেড কাজ করি। আমাদের ওয়েব ডিজাইন, তারপর বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিজাইন, মোবাইল রিলেটেড অ্যাপ ডিজাইন, এই রিলেটেড কাজগুলো হয়। তো আমি ওই ডিজাইনের ফিচারগুলো, তারপর কিভাবে ইউজার এক্সপিরিয়েন্স কীভাবে আসবে, সেই রিলেটেড কাজগুলো আসলে ডেভেলপ করি। এই CRM প্রোডাক্ট টোটালি US বেসড, এবং ইউএসের যে বিজনেসগুলো আছে, আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের বিজনেসটা রেভিনিউটা ইনক্রিজ করার জন্য আমরা কাজ করতেছি। তারা আমাদের টুলটা ব্যবহার করে তার যে কনজিউমার আছে তাদের সাথে ওয়েল কমিউনিকেট করতে পারে এবং ভালো করে যোগাযোগ রক্ষা করতে পারে, এবং সেটা ব্যাক অ্যান্ড ফোর্থ হয় তাদের সাথে যে কথা বলে, এবং এটা তাদেরকে রেভিনিউতে কনভার্ট করতে পারে। আমাদের CRM আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। নর্মালি যেটা হয়, যদি আমি শর্টলি বলি CRM জিনিসটা আসলে কি, CRM যে কি আসলে কিছুই না। আপনি যদি কোনো টেলিকম কোম্পানি বা কোনো কাস্টমার সাপোর্টে কল করেন, দেখেন আপনাকে ওই প্রান্ত থেকে আপনার ডিটেল ডাটা তাদের কাছে আপনার কল করার সাথে সাথেই ওপেন থাকে।
আসলে এই যে আপনার কাস্টমারের প্রোফাইলিং করা, তাদের ডেটাগুলোকে সুন্দর করে সাজানো, এটা সিআরএম এর মাধ্যমে হয়। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে সিআরএমগুলো ইউজ করে ওগুলো অনেক কস্টলি, লাইক দেখা যাচ্ছে কোটি টাকার উপরে তারা ইনভেস্ট করে টু ইউজ তাদের এই সিআরএমটা ইউজ করার জন্য। কিন্তু যারা এসএমই বিজনেস করে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের আসলে এত বিশাল অঙ্কের টাকা খরচ করার স্কোপ নাই। সো তাদেরও আবার কাস্টমারদের প্রোফাইলিং করতে হয়, কাস্টমারদের ডেটা সংরক্ষণ করতে হয়। সো সেই কাজটা আসলে আমাদের সিআরএম করে। সো উই আর ওয়ার্কিং ইন প্রোডাক্ট, যেটা আসলে মিলিয়নস অফ ইউজারকে আসলে হেল্প করছে, যেটা আসলে ইউএস মার্কেটে এবং ইউরোপ মার্কেটে আমরা ট্রাই করছি আসলে ওখানকার যে এসএমই বিজনেসগুলো আছে তাদের ইকোনমিতে হেল্প করার, আসলে ইকোনমি গ্রোথ করার জন্য আমরা হেল্প করছি। অ্যাজ এ বাংলাদেশ থেকে আমরা অরেঞ্জ টুলস রিপ্রেজেন্ট করছি, গ্লোবাল ব্র্যান্ড হিসেবে আমাদের যাত্রা শুরু হচ্ছে এবং আমরা 4টা কোর ভ্যালু নিয়ে কাজ করি। একটা হচ্ছে উই আর সো কমিটেড, উই আর ইনোভেট, উই আর ফাস্ট গ্রোথ মাইন্ডসেট, অ্যান্ড উই আর ইথিক্যাল, উই আর সো ট্রান্সপারেন্ট। সিআরএম এর সম্ভাবনাটা অপরিসীম। সিআরএম এর মার্কেট লিডার হচ্ছে সেলসফোর্স। সেলসফোর্স মার্কেটে 30 থেকে 35% শেয়ার নিয়ে আছে এবং সেলসফোর্সের 2020 সালের রেভিনিউ ছিল $25 বিলিয়ন। একটা ছোট না, অফকোর্স এটা অনেক বড়। সফটওয়্যার কোম্পানি বা সফটওয়্যার প্রোভাইডার 25 বিলিয়ন ইয়ারলি রেভিনিউ জেনারেট করতেছে। সবচেয়ে আশার বাণী, যেটা আমাকে অনেক ইনস্পায়ার করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 2টা কোম্পানি আছে। একটা নাম হচ্ছে জোহো কর্পোরেশন বলে তাদেরকে, আরেকজন হচ্ছে যে কি ফ্রেশ ডেক্স বা ফ্রেশ সেলস বলে। এবং ইন্ডিয়ার সবচেয়ে বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান 2-3টা বা 10টার কাতারে জোহো কর্পোরেশন একটা। সো আমাদের স্বপ্নটা হচ্ছে যে কি বাংলাদেশের জোহো কর্পোরেশন হওয়া। আমাদের কোম্পানির যেটা ভিশন আমরা সেট করেছিলাম সেটা হচ্ছে যে কি আমরা আসলে লোকাল ইকোনমি গ্রো করতে চাই এবং আমাদের কন্ট্রিবিউশনটাকে রিমার্কেবল জায়গায় দেখতে চাই, লোকাল ইকোনমি। এখন আপনি যদি বলেন যে কি সফটওয়্যারের সাথে ইকোনমির কী সম্পর্ক, আমরা আপনাকে আগেই বলেছিলাম আমাদের আসলে মেজর কাস্টমার বেস হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আমরা তাদেরকে বিশ্বাস করি, আমরা মনে করি তারা একদিন কর্পোরেট হবে। আমাদের জার্নিটা হচ্ছে তাদেরকে তাদের রেভিনিউ গ্রোথ হেল্প করা। ফর এক্সাম্পল, একটা রেস্টুরেন্ট আজকে যদি 2 লাখ টাকা বিক্রি করে, আমাদের সফটওয়্যার ইউজ করার পরে তার বিক্রি যদি 6 লাখ টাকা হয়, তার যদি 3 জন এমপ্লয়ি থাকে, সে হয়তো 6 জন এমপ্লয়ি আনলে তার মোর সে জব ক্রিয়েট করতে পারতেছে তার বিজনেস গ্রো হওয়ার সাথে সাথে। এবং একটা যখন জব ক্রিয়েট করতেছে, সেই এমপ্লয়িগুলো আবার একটা জায়গায় গিয়ে থাকবে, ওইখান থেকে আবার আদার সবগুলোতে তাদের ডেইলি নিডসগুলো পারচেস করবে। সো সেভাবে লোকাল ইকোনমিটা গ্রো হয়েছে। আমাদের স্বপ্নটাই হচ্ছে পুরো পৃথিবীব্যাপী স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে হেল্প করে, তাদেরকে গ্রোতে হেল্প করা এবং লোকাল ইকোনমি গ্রো করা। মিড লেভেল ইঞ্জিনিয়ার্স, যেটার মার্কেটে এখন চরম সংকট দেখা দিচ্ছে, যে মিড লেভেল মধ্যম সারির ইঞ্জিনিয়ারদেরকে আসলে আমরা খুঁজে পাচ্ছি না, বা দক্ষ জনবলের একটা বড় অভাব দেখা যাচ্ছে। সো আমাদের যদি সরকার এই ব্যাপারে দক্ষ জনবল সৃষ্টিতে আরেকটু বেশি নজর দেয়, হয়তো বা এই জায়গায় আমরা আরেকটু হেল্প দিতে পারি। বাংলাদেশ হয়তো মঙ্গল গ্রহের জন্য রোবট পাঠাতে পারে না, কিন্তু রোবট বানাতে পারে। আর এই কাজটি করেছে আমাদের তরুণ শিক্ষার্থীরা। তাদের বানানো রোবট আন্তর্জাতিক পুরস্কারও এনে দিয়েছে। দর্শক, চলুন মেধাবী সেসব শিক্ষার্থীদের কাছ থেকে শুনে আসি তাদের মঙ্গল গ্রহের জন্য রোবট বানানোর ভাবনা, পরিকল্পনা ও বাস্তবায়নের কথা। মঙ্গল গ্রহ কি পৃথিবীর মতো? সেখানে কি প্রাণীর কোনো অস্তিত্ব আছে? ভূবৈচিত্র্যই বা কেমন? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই।
মঙ্গল গ্রহ নিয়ে প্রতিনিয়তই চলছে গবেষণা। মঙ্গলযানের রোবট পাঠিয়ে নেওয়া হচ্ছে নানা তথ্য উপাত্ত। মঙ্গলে পাঠানোর জন্য রোবট তৈরি হচ্ছে বাংলাদেশে। কথাটা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা এটাই। আর এসব রোবট জিতেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ URC ও ভারতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট চ্যালেঞ্জ IRC-তে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে ব্র্যাক ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা রোবট। URC কম্পিটিশনে হচ্ছে আমরা লাস্ট 6 ইয়ার্স ধরে পার্টিসিপেট করে আসছি ইউটাতে, যে এটা হচ্ছে আমেরিকার ইউটাতে হয়। তো লাস্ট 6 বছর ধরে আমরা ওটাতে দিয়ে আসছি। লাস্ট ইয়ারে যে এটা হলো মানে ওটা ভার্চুয়ালি হয়েছে, কারণ করোনার কারণে আর অনফিল্ড হয়নি। ওইটাতে আমরা পুরো ওয়ার্ল্ডে 4th হয়েছি। আর এই রোবটটা দিয়ে মানে এটার আগের ভার্সন আমরা প্রতি বছর আপগ্রেড করতে থাকি, মানে কাইন্ড অফ অ্যান্ড্রয়েডের মতো আর কি ভার্সন আসতে থাকে। আর এর আগের বছর হচ্ছে SAR যে পার্টটা ছিল প্রথম রাউন্ডে, ওটাতে আমরা পুরো ওয়ার্ল্ডে 3rd হয়েছি। আর এছাড়া IRC একটা কম্পিটিশন আছে ইন্ডিয়াতে হয়, যেটা ওইটাতে হচ্ছে আমাদের টিম পুরো ওয়ার্ল্ডে হচ্ছে 4th হয়েছিল। আমরা ইন্ডিয়ান রোবট চ্যালেঞ্জে গিয়েছিলাম, আমরা ওয়ার্ল্ড ওয়াইড 7th হয়েছিলাম। আর ইউরোপিয়ান রোবট চ্যালেঞ্জে আমরা এশিয়ার মধ্যে 4th হয়েছিলাম। মঙ্গল গ্রহের মতোই আবহ দেয়া হয় রোবট প্রতিযোগিতায়, আর তাতে 4টি টাস্ক কমপ্লিট করতে হয় রোবটদের। প্রথম রাউন্ডে এসব টাস্ক ভিডিও করে পাঠাতে হয়। মার্কিংয়ের শীর্ষ দলগুলো যায় দ্বিতীয় রাউন্ডে। সে রাউন্ড পার করতে পারলে মেলে মূল প্রতিযোগিতার টিকিট। সব টিম কিন্তু এখানে যেতে পারে না, বাংলাদেশ থেকে 2-3টা টিম যায়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু মানে ফার্স্ট রাউন্ড যেগুলি হয় বাংলাদেশ থেকে সেগুলি কিন্তু প্রায় 10-12টা টিমের মতো পার্টিসিপেট করে। কিন্তু আমাদের আমরা বাংলাদেশ থেকে সেগুলি করে দেখাতে পারি কিনা সেটা একটা ভিডিও আমাদের সাবমিট করা লাগে। সেই ভিডিওর উপর বেস করে আমাদের নাম্বারিং করে সেখানকার জাজেসরা, তার উপর বেস করে আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারি। সেকেন্ড রাউন্ড পার করতে পারলে আমাদের দেন হচ্ছে অনসাইটে আমরা যেতে পারি। মার্স রোভার তো অনেকে এনেছে, এর মধ্যে আমাদের যে ফিল্ডটা ডিফারেন্ট, অটোনোমাসের দিক থেকে হচ্ছে আমরা ডিফারেন্ট। লাস্ট URC-তে যেটা হয়েছে যে অটোনোমাস একটা টাস্ক থাকে, ওইটাতে ওয়ার্ল্ডে যতগুলো ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে তাদের মধ্যে আমরা হাইয়েস্ট মার্কস পেয়েছি। তো দেখা গেছে মাত্র 3টা টিম অ্যাটেম্প্ট করেছে, ওর মধ্যে বাকি সব টিম 0, আর আমরা হচ্ছে গিয়ে ওটাতে অ্যাটেম্প্ট করে মার্কস আনতে পেরেছি। জি, এই রোবট দিয়ে। আর তাছাড়া হচ্ছে এবার আমরা রস ইমপ্লিমেন্ট করেছি, যেটা অন্য কোনো মার্স রোভারে মানে বাংলাদেশগুলোতে আমাদের জানা মতে করা নেই। শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সাথে অংশ নিয়ে টপ 10-এ জায়গা পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধার পরিচয় তুলে ধরে। এখন প্রয়োজন তাদের সম্ভাবনাকে কাজে লাগানো। প্রযুক্তির জাল আমাদের ঘিরে রেখেছে। প্রতি মুহূর্তেই আমরা নানা প্রযুক্তি পণ্য ব্যবহার করছি, কিন্তু এগুলোর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ কৌশল সম্পর্কে অনেক কিছুই হয়তো আমরা জানি না। প্রযুক্তি পণ্যের প্রয়োজনীয় কিছু বিষয় জানতে প্রফেশনাল ইকুইপমেন্ট এক্সপার্ট মেহেদী হাসানের সাথে কথা বলেছেন SM আতিক। আমরা প্রতি মুহূর্তেই স্মার্টফোন, বিভিন্ন ধরনের গেজেট ও ইলেকট্রনিক পণ্য ব্যবহার করছি। এর ব্যবহার বিধি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি নিয়ে আজ আমরা কথা বলবো প্রফেশনাল ইকুইপমেন্ট এক্সপার্ট মেহেদী হাসানের সঙ্গে। মেহেদী হাসান, আপনাকে স্বাগত তথ্য প্রযুক্তির দুনিয়ায়। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশ তো ষড় ঋতুর দেশ, পাশাপাশি এখানে ডাস্ট একটা বড় সমস্যা। তো এইসব বিষয় বিবেচনা করে প্রোডাক্টের রক্ষণাবেক্ষণে আপনার পরামর্শ কি? বাংলাদেশের মতো এইরকম 6টা ঋতুর দেশ গোটা পৃথিবীতে কোথাও নাই। তো 6টা ঋতু হওয়ার কারণে যে ওয়েদার ফ্লাকচুয়েশনটা আপনার এখানে থাকবেই। ময়েশ্চার লেভেল যেখানে আপ অ্যান্ড ডাউন হবে আর ডাস্ট যেখানে থাকবে সেইখানে এই রিস্ক ফ্যাক্টরগুলো অন্যান্য দেশের চেয়ে, অন্যান্য এনভায়রনমেন্টের চেয়ে এখানে আমাদের এখানে একটা বেশি থাকে। যদিও অনেক প্রোডাক্ট মানুষ বলে যে আমার তো ইউরোপে এটা নষ্ট হয় না, এইখানে হয় কেন। একই জিনিস টপিক্যালাইজড এরিয়াতে একরকম পারফরমেন্স পাবেন, আরেকটা নন টপিক্যালাইজড এরিয়াতে আরেক রকমের পারফরমেন্স পাবেন। তো সেগুলো অনেক সময় মাদার কোম্পানিগুলো এইগুলো চিন্তা করে কান্ট্রি ওয়াইজ মার্কেটিং করে। অনেক সময় দেখা যায় যে এই সিরিয়ালটা আমেরিকার, এই সিরিয়ালটা ইউরোপের, এইটা এশিয়ার। এই জিনিসগুলো আমরা অনেকে মেনটেন করি না। আমেরিকাটা নিয়ে এসে বাংলায় ব্যবহার করার চেষ্টা করি, বাংলাদেশেরটা নিয়ে যা সুইজারল্যান্ডে ব্যবহার করার চেষ্টা করি।
এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে ডাস্ট এবং হিউমিডিটি, যেটা বলি ডাস্ট এবং আর্দ্রতা, এই দুটো জিনিসই আমার ইলেকট্রনিক্সের প্রোডাক্টের জন্য খুবই ক্ষতিকারক। এটা মেনটেন করতে হয় রেগুলারই। হয়তো আপনি ধোয়া মোছা একটু ঠিক ভালো করে রাখলেন, ডাস্টটা সরায় রাখলেন, ময়েশ্চার যাতে না আসে সেই রকম একটা এয়ারটাইট বক্স ইউজ করলেন, যাতে ধরে না ক্যামেরা ইউজ করেন, তো ক্যামেরা তো সব সময় ইউজ করেন না, তো ক্যামেরা ইউজ করার সময় একটু মেনটেন করবেন যে রেনি সিজনটা যাতে আমি ডাস্ট প্রুফ একটা জায়গায় এয়ারটাইট ব্যাগে রাখতে পারি, তো সেটার জন্য খুব ভালো হয়। আর যদি সেই টাইপের ছোট প্রোটোটাইপ ইলেকট্রনিক্স ডিভাইস হয় সেই ক্ষেত্রে আপনি সিলিকন ব্যাগ বা এরকম ডাস্ট ফ্রি একটা জায়গায় আপনি রাখতে পারেন। অরিজিনাল অ্যাক্সেসরিজ এবং ডুপ্লিকেট অ্যাক্সেসরিজের মধ্যে পার্থক্য কি? কপি অ্যাক্সেসরিজ ব্যবহার করা কেন বিপজ্জনক? কপি এবং অরিজিনালের মধ্যে বিশাল একটা ফ্যাক্টর কাজ করে। কপি তখনই করে যখন কস্ট মিনিমাইজ করার জন্যই কপি করে। কপি কেউ কখনো ভালো করার জন্য কপি করে না, কপি করে কস্ট মিনিমাইজ করার জন্য, যেই প্রোডাক্টটা যত অল্প সময়ে আপনাকে অল্প পয়সায় আর কি আপনাকে দিতে পারে মানুষের কাছে। তো অল্প পয়সায় দিতে হলে হয় কি, এর বেসিক কিছু ডিমান্ড থাকে। সেই ধরেন একটা কেবল ওয়্যার, তো কেবল ওয়্যারটার বেসিক ডিমান্ডটা কি, একটা কেবল ওয়্যার কতটুকু লেন্থ হবে, লেন্থ হলে ওই লেন্থের মেটালটা কি হবে, কপার ওয়্যার হবে, কানেক্টিভিটিগুলো কি হবে, গোল্ড হতে হবে, প্লাস্টিকটা কি হবে, আইসোলেশনটা একটু বেটার প্লাস্টিক সিলিকন টাইপ হতে হবে। তো যখন আপনি কপি ইউজ করবেন তখন ওগুলো মিনিমাইজ করে, তো ওগুলো মিনিমাইজ করলে পরে আপনার প্রোডাক্টের দাম কমে যায়, সেই ক্ষেত্রে আপনি দেখতে ভালো কিন্তু কম পয়সা প্রোডাক্টটা পান। এই কপিগুলো এই হার্মফুল এই রিস্কটা থেকেই যায়, ইয়েটা থেকেই যায়। তারের যে গ্রেডিং আছে সেই সিম্পল, আপনি যখন বাসায় ওয়্যারিং করেন, তো ওয়্যারিং করলে কি করেন, আপনি বেস্ট তারটা দিয়ে ওয়্যারিং করার চেষ্টা করেন। কেন? ডিউ টু যখন বেস্ট কানেক্টিভিটি থাকবে, বেস্ট সাপ্লাই হবে, বেস্ট সার্ভিস হবে। যদি আপনি কপি ইউজ করেন তাহলে কি হবে, হয় তারটা গরম হবে বা কোথাও ফ্লাকচুয়েশন হবে, এটা আপনার প্রোডাক্টেরই উপরে এসে ইফেক্ট পড়বে। তো কপি প্রোডাক্ট না ব্যবহার করাটাই উত্তম। আপনারা যখন কোনো কিছু প্রোডাক্ট কেনেন অবশ্যই অথেন্টিক একটা জায়গা থেকে কেনার চেষ্টা করেন। তো খুব সিম্পল সোর্স হচ্ছে আপনি অথেন্টিক জায়গা থেকে সেই প্রোডাক্টগুলো কিনলে পরেই আমরা সাধারণত ধরে নিই যে এটা অরিজিনাল, বা অরিজিনাল কোম্পানি প্রোভাইড করলে তার একটা ভ্যালু থাকে। কপিগুলোর তো অবশ্যই দাম কম থাকে। কিছু ডিভাইস আছে আমরা নিয়মিত ব্যবহার করি, কিছু আছে সিজনালি ব্যবহার করি, তো এইসব ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণে আপনার পরামর্শ কি? রেগুলার জিনিসগুলো সাধারণত আমরা যেগুলো, যেমন মোবাইল ফোনটা খুব আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, যেটা রেগুলার ইউজ করতেই হয়। এইটার একটা জিনিস হচ্ছে যে আপনার সোয়েটিং টেন্ডেন্সি আছে কিনা। যাদের হাত ঘামে তাদের জন্য মোবাইল ডিভাইসটা কিন্তু খুবই মানে তাদের সম্ভাবনা থাকে খুব বেশি ঘন ঘন নষ্ট হওয়ার। কারণ হচ্ছে যে সব মোবাইল ফোনগুলোই কিন্তু ওয়াটারপ্রুফ না, আর ওয়াটারপ্রুফ হলেও তার সারফেসে কিছু ইউজেবল কানেক্টিভিটি থাকে, যেগুলোতে আপনার সোয়েট বা সল্ট ওয়াটার বা এই ধরনের ওয়াটার গেলে পারে, সেগুলোতে একটা ইফেক্ট আসে। যখন সঙ্গে সঙ্গে হয়তো বুঝতে পারেন না, কিন্তু আফটার লং ইউজ দেন আপনি বুঝতে পারেন যে এটার থেকে এই ইফেক্টটা হয়ে যাচ্ছে। আগে বাইরে হয়, বাইরের ইন্টারফেসটা গিয়ে ভিতরে পড়ে, তখন ভিতরের সার্কিটটাকে থেকে প্রবলেম আরম্ভ করে। আর রেগুলার প্রোডাক্টের ক্ষেত্রে, রেগুলার বলতে তো আমরা হেডফোন, মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব এগুলোকেই বুঝতেছি এখন, যেগুলো আপনি যে জানতে চাইলেন। সেই ক্ষেত্রে এটা চার্জটা প্রপারলি হচ্ছে কিনা, রাত্রে যখন রেখে দেন সেই জায়গাটা ময়েশ্চার লেভেল ঠিক আছে কিনা, যেমন পানি টানি অনেক সময় পড়তে পারে। অনেকে আমরা দেখি যে টি টেবিলে রেখে দিলেন, পাশেই ফুলদানি আছে, তার পাশে একটা পানির গ্লাস আছে, এইগুলোর থেকে একটু দূরে রাখা। আর বাচ্চাদের থেকে এই গ্যাজেটগুলো দূরে রাখা খুবই ভালো। এর ইফেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে পড়ে গিয়ে ভেঙে গিয়ে লস হওয়ার তো ইয়েই আছে, আর প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসেরই কিছু রেডিয়েশন জেনারেট হয় ভিতরে। তো বড় বড় কোম্পানিগুলোকে এগুলো রিডিউস করার জন্য বিভিন্ন রকম প্রোটেকশন দিয়ে রাখে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিগুলো এগুলো অতটা খেয়াল করা পারে না, সেটা বাচ্চাদের জন্য খুব হার্মফুল। সিজনাল প্রোডাক্ট বলতে বেশিরভাগই আমরা মনে করি ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমাদের দেশে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই সময়টায় খুব বেশি ইউজ হয়। তো সেই সময় ইউজ করার সময় একটু মেনটেন্স করতে হবে, সেটা হচ্ছে যে কোনো কারণেই যেন ওটা ড্যাম না হয়, এইটা মনে করতে হবে। ক্যামেরার সবচেয়ে লাজুক পয়েন্ট হচ্ছে আপনার লেন্সটা রেগুলার একটু চেক আপ করে, সম্ভব হলে একটু রোদ্রে দিয়ে শুকায় রাখা, মানে এমন রোদ্রে না যাতে ওটা আবার নষ্ট হয়ে যায়, জাস্ট একটু ড্রাই করে রাখা, ওয়ার্ম একটা জায়গায় রাখা,
এগুলো করতে পারলে একটু ভালো হয়। ব্যাটারিগুলো ডিটাচ করে রাখা, ব্যাটারি কোনো সময় কোনো ডিভাইসে কমপ্লিট অবস্থায় বেশি দিন স্টোরেজ করে রাখা ঠিকঠাক। সেইখানে খেয়াল রাখতে হবে যে ব্যাটারিগুলো যদি ডিটাচেবল হয় খুবই ভালো হয়, যদি ব্যাটারিগুলো খুলে আলাদাভাবে স্টোর করা হয়। আর যদি না হয় তাহলে ওইটাকে ফুল চার্জ ফ্রি করে রাখবেন, অথবা ফুল চার্জ দিয়ে রেখে মাঝে মাঝে চেক করতে হবে, অপারেশনে রাখতে হবে, মাঝে মাঝে চেক করে করে রাখতে হবে। আইদার ওইটা ডিসচার্জ করে একবারে ইনভ্যালিড অবস্থায়, জিরো অবস্থায় রেখে দিতে হবে। পানি গেজেট বা ইকুইপমেন্টসের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ? বিশেষ করে আমরা তো দেখি যে অনেক স্মার্টফোনকে বলা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স, স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, এই কথাগুলোর মানে আসলে কি? এটা সবসময় ওয়াটারপ্রুফ মানেই যে আপনি পানির নিচে নিয়ে গিয়ে সবগুলো শ্যুট করতে পারবেন সেরকম কিছু না। এইটা হচ্ছে যে কিছু আছে যে রেইন প্রুফ, জাস্ট অ্যাজ এ অ্যামব্রেলার, যেরকম আপনি অপর পৃষ্ঠায় শুকনা পাবেন, আরেক পৃষ্ঠায় রেন হয়ে চলে যাবে, তো সেই জিনিসটাই শুধুমাত্র কভার করতে পারে। ওটা কিন্তু ডিপ ওয়াটার বা কোনো পানির মধ্যে পড়ে থাকলে সেটা যে রেজিস্ট্যান্স হবে এটা একেবারে অমূলক ধারণা, মানে এটা আশা করাটা বোকামি। কারণ এইটা হচ্ছে এক ধরনের বিজনেস স্টাডি। আপনাকে কেউ কখনোই বলবে না যে সমুদ্রের নিচে পড়ে থাকলে পারে এটা হবে না। ওয়াটারপ্রুফ এটা বলে দেবে, কিন্তু ওয়াটারপ্রুফ কতটুকু কি সেই ইউজার ম্যানুয়ালগুলোতে আপনি ইনস্ট্রাকশনটা পেয়ে যাবেন। অনেকে বলে থাকে 2.5 মিটার পানির নিচে আধা ঘন্টা, কেউ বলে থাকে 6 ইঞ্চি পানির নিচে আধা ঘন্টা, কেউ বলে থাকে বাইরের রোদ বৃষ্টির থেকে কাভার করবে। এই জিনিসগুলো ইউজার ম্যানুয়ালে ইনস্ট্রাকশনটা প্রপারলি দেওয়া থাকে। দেশে চালু হতে যাচ্ছে ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম স্প্লিট হাব। বিদেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোর কন্টেন্ট উপভোগ করা আমাদের দেশ থেকে এখনো সহজসাধ্য হয়ে ওঠেনি, তবে প্রতিনিয়তই বাড়ছে এর গ্রাহক সংখ্যা। এরকম বাস্তবতায় সাবস্ক্রিপশন শেয়ারিং সহ আরও কিছু ডিজিটাল সার্ভিসের সহজ সমাধান নিয়ে কাজ করছে স্প্লিট হাব। জানবো তাদের সেবার খুঁটিনাটি। বিশ্বায়নের এই যুগে এখন সবকিছুই হাতের নাগালে, তারপরও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা জি5-এর মতো ওটিটি প্ল্যাটফর্মের সার্ভিস উপভোগ করা এখনও আমাদের জন্য সহজ হয়ে ওঠেনি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই অসদুপায় অবলম্বন করে এগুলোর সার্ভিস দিয়ে যাচ্ছেন, যাতে প্রায়শই ঘটছে প্রতারণার মতো ঘটনা। সেই সাথে বৈধভাবে এই সার্ভিসগুলো যারা ব্যবহার করছেন তাদের অধিকাংশই সার্ভিসগুলোর সকল সুবিধা কাজে লাগাতে না পারায় অর্থের অপচয় ঘটাচ্ছেন। স্প্লিট হাব একটি সাবস্ক্রিপশন শেয়ারিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রিপশনের আনইউজড বা অব্যবহৃত অংশ অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার মাধ্যমে কিছু অর্থ আয় করতে পারে। যেমন নেটফ্লিক্স আমরা সকলেই ব্যবহার করছি। নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে আপনি 4টি পর্যন্ত ডিভাইস ব্যবহার করার সুযোগ পান, কিন্তু আপনি হয়তোবা নেটফ্লিক্সের 4টি ডিভাইস ইউজ করছেন না, হয়তোবা 2টি বা 3টি ডিভাইস ইউজ করছেন। আপনি আপনার অব্যবহৃত আনইউজড সাবস্ক্রিপশন ডিভাইসগুলো আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আপনি কিছু অর্থ আয় করতে পারেন, যা আপনার নেটফ্লিক্স খরচকে কমিয়ে আনবে। আমরা একটি গ্রুপ শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যা খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনি খুব সহজেই সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আপনার লগ ইন কনফার্ম করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে, অথবা আপনি গুগল অথবা ফেসবুকের মাধ্যমে আপনি সেখানে লগ ইন ক্রিয়েট করতে পারবেন। স্প্লিট হাব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বৈধ ব্যবহারকারীরা সহজে তাদের সাবস্ক্রিপশন শেয়ারের মাধ্যমে তাদের অর্থের অপচয় রোধ করতে পারবেন, অন্যদিকে সেই সাবস্ক্রিপশন অল্প খরচে উপভোগ করার সুযোগ পাবেন তার গ্রহণকারী। আর তাদের যোগাযোগকে স্বচ্ছ ও সহজ করছে স্প্লিট হাব। এটি হলো আমাদের হোম পেজ। এখানে স্প্লিট হাব সম্পর্কিত সকল তথ্য, আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনি এখানে খুঁজে পাবেন। নিচে স্ক্রল করলেই আপনি পাবেন এফএকিউ সেকশন এবং স্প্লিট হাব কীভাবে কাজ করে। আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে এখানে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। স্প্লিট হাবে কীভাবে আয় করতে হয়, স্প্লিট হাবে কী সুবিধা, স্প্লিট হাবে কীভাবে আপনি সাবস্ক্রিপশন শেয়ার করবেন, সকল তথ্য এখানে দেওয়া আছে। মাই গ্রুপ হলো এমন একটি সেকশন যেখানে আপনি আপনার সাবস্ক্রিপশন প্ল্যানে জয়েন করুন অথবা আপনি আমাদের সাথে সাবস্ক্রিপশন শেয়ার করুন, এই সংক্রান্ত সকল ডাটা এই সেকশনে খুঁজে পাবেন এবং আপনি আপনার জয়েনকৃত এবং শেয়ারকৃত সাবস্ক্রিপশন সম্পর্কে সকল ধরনের আপডেট আপনি এই মাই গ্রুপ সেকশন থেকে দেখতে পাবেন। শুধু ওটিটি প্ল্যাটফর্মই নয়, ভবিষ্যতে সকল ধরনের ডিজিটাল অ্যাসেট শেয়ার করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্প্লিট হাব। দর্শক, এবারে নিউ প্রোডাক্ট রিভিউ।
জানুয়ারির 22 তারিখে বাংলাদেশে লঞ্চ হয়েছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন ফ্ল্যাগশিপ মডেল ভিভো V23 5G ফোন। চলুন জেনে আসি এই স্মার্টফোন সম্পর্কে। সম্প্রতি ভিভো লঞ্চ করেছে তাদের ফ্ল্যাগশিপ মডেল 5G ফোন V23। আজকে আমরা কথা বলবো এই V23 সম্পর্কে। V23 5G হচ্ছে একটা পারফেক্ট কম্বিনেশন ফর দ্য কাস্টমার, বিকজ এর ওভারঅল অ্যাপিয়ারেন্স, ক্যামেরা, পাশাপাশি হচ্ছে পারফরমেন্স, সব কিছু মিলিয়ে আমাদের কাস্টমারদের যেগুলো দরকার হয় সব কিছুই আমরা দিচ্ছি। আর এছাড়া যদি আমরা টার্গেট কাস্টমার ধরে থাকি, সেক্ষেত্রে যারা হচ্ছে বেসিক্যালি ট্রেন্ড ফলো করে, যারা অনেক বেশি ছবি তুলে থাকে বা ব্লগিং করে থাকে, এবং যাদের আসলে একটা ফোন দরকার হয় যে ফোনটা তারা হচ্ছে লং টাইম পর্যন্ত ইউজ করবে, তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট কম্বিনেশন। ফার্স্ট অফ অল আমরা এটাতে পাচ্ছি যেটা এজি ফ্লোয়েড ডিজাইন, যেটা আমাদের স্ক্র্যাচ প্রুফ বা ফিঙ্গার প্রুফ। আর এছাড়া এটা বডির যদি বলি কথা নিয়ে, সেটা হচ্ছে এভিয়েশন অ্যালুমিনিয়াম, যেটা পুরোটা একটা ফ্রেমে বাঁধাই করা। আর এটার বেনিফিট হচ্ছে যখন পকেটে রাখা হবে ফোনটা বাঁকা হওয়ার পসিবিলিটি নেই। দেন এরপরে আসি এটার আরেকটা স্পেশালিটিস, আপনি এটাতে নতুন একটা টেকনোলজি ইউজ করা হচ্ছে ফোন ইন্ডাস্ট্রির মধ্যে ফার্স্ট, যেটা হচ্ছে আপনি 3 সেকেন্ডের মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন। জাস্ট কালারটা চেঞ্জ করে দেখাই, লাইক। আর এই কালারটা হচ্ছে আবার 3 মিনিটের মধ্যে অটোমেটিক রিকভারি হয়ে যাবে। Let's call it the color changing glass. Woo, try it. ক্যামেরা, সেক্ষেত্রে আপনি এটাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা ফোন ইন্ডাস্ট্রির মধ্যে একদম এখন সব থেকে হাইয়েস্ট ক্যামেরা। আর এছাড়াও এটার সাথে আমরা কি দিচ্ছি, সেলফিতে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল দিচ্ছি। নাইট মুডের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় ছবি তুলতে কমফোর্ট ফিল করি না, আপনি চাইলে স্পট, যেটাকে বলি স্পট ফ্ল্যাশ লাইট, আর এটাকে আপনি 4টা টোনে চেঞ্জ করতে পারবেন। অ্যাজ লাইক এটা আমাদের কোল্ড আছে, এরপর আছে ডিফল্ট, এরপর আছে ইয়েলো, আর এছাড়াও আরও আছে, টোটাল 4টা। এছাড়াও হচ্ছে আমাদের DDR4X এর 8GB র্যামের সাথে আরও 4GB এক্সটেন্ডেড র্যাম। আর আমরা আপনাকে স্টোরেজ দিচ্ছি 128, 62 মিনিটসের মধ্যে 100% চার্জ করতে পারবেন, আর 15 মিনিটসের মধ্যে আপনি 37% চার্জ করতে পারবেন। এক স্টেপ আগে চিন্তা করছি, যাতে একটা 5G আসার পর আমরা 5G আনবো, নট লাইক দ্যাট। আমরা অলরেডি 5G নিয়ে এসেছি, যখন 5G বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমাদের কাস্টমার ইজিলি সেই 5Gটা তারা এনশিওর করতে পারবে। এই ফোনটা বাজারে বর্তমানে এই প্রাইস রেঞ্জের মধ্যে ওভারঅল সব কিছু মিলে যদি আমি ধরি, দিস ইজ দ্য বেস্ট ফোন। Wow! Now it's your turn. দর্শক, আজ এ পর্যন্তই। অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।